সো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে, এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে। ওনাকে কে ধাক্কা দিবে? উনিও না, নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না। এই ঝগড়ার মধ্যে আওয়ামী লীগও ঢুকে যেতে পারে। আমার সাথে তো আমার অনেক কর্মী বাহিনী গিয়েছিল, তারা তো ঢুকতে পারে নাই। তাহলে আজকে ওখানে শুনানির মধ্যে এতগুলো লোক ঢুকলো কেন? আমি একটু আপনার কাছে জানতে চাইব, রুমিন ফারহামও তার বক্তব্যে বলেছিলেন নির্বাচনের পরিবেশ, তিনি বলেছিলেন নির্বাচনের আগে সীমানা নিয়ে যদি এরকম আচরণ নিজ দলের মধ্যে হয় তাহলে নির্বাচন কি হবে এমন সংশয় প্রকাশ করেছিলেন উনি তার বক্তব্যে। সেখানে আমি যেখানে এনসিপি নেতাদের যে বক্তব্য সেখানে তারা বলেছেন যে বিকেলে নির্বাচন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তিনি অভিযোগ করেন আগামী নির্বাচন বিএনপি কীভাবে ভোট কেন্দ্র দখল করবে একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে, তিনি এটি বলেছেন। আমি এনসিপি বা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটাকে দেখি যে তারা, ধরেন আমরাও কিন্তু সিরিয়াসলি ক্রিটিক করি ইলেকশন কমিশনকে, আমরা বিএনপিকে ক্রিটিক করি ডিউ টু আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি এজ এ তার অ্যাক্টর আকারে সে একটা বড় দল, প্রভাবশালী দল আকারে হাজির আছে। তা আমি শঙ্কাগুলোকে যখন সামনে আনবো, এর মানে এটা না যেটা রুমিন ফারহানা বারবার বলছেন যে ইলেকশন হবে না, ইলেকশনকে, বিষয়টা হয়তো সেরকম না। বিষয়টা হচ্ছে যে আমি আমার শঙ্কাটা বোধ করছি এজন্য যাতে প্রশাসন বা গভর্নমেন্ট যাতে একটা প্রিকশন নিতে পারে। আমি তো আশঙ্কা বোধ করছি, এবং আশঙ্কার মধ্যে কিন্তু অমূলক না। আপনি দেখেন, আমি ইলেকশন কমিশনকে বলেছি যে ইলেকশনের প্রথম ধাক্কাটা হবে আপনি যখন শিডিউল ঘোষণা করবেন, ডেফিনেটলি তখন পার্টিগুলো নমিনেশন পেপার বিক্রি করবে। বিএনপির কথা আপনার খেয়াল থাকার কথা, 2018 সালে বিএনপি একটা মানে খুব বিপদগ্রস্ত অবস্থা ছিল, তারপরেও বিএনপির নমিনেশন বিক্রি হয়েছে হাইয়েস্ট, আওয়ামী লীগের যাতে বেশি বিক্রি হয়েছিল। এবারে কি হবে? সাধারণভাবে আমরা ধরে নিতে পারি এবারে বিএনপির জন্য অনেক অনুকূল পরিবেশ। তাহলে এবার গতবার 5,000 বা 6,000 বিক্রি হয়েছে, এবার 8-10 হাজার বিক্রি হতে পারে, নাম্বার ওয়ান। এবং এই যে লম্বা প্রার্থী জট তৈরি হয়েছে, কারণ পুরনো নেতারাও আছেন, আর এই 10 বছরে যারা লড়াই করেছেন তাদেরও তো একটা ভ্যালু তৈরি হয়েছে পার্টির মধ্যে। তো বিএনপি যদি আগে 4 জন প্রতিদ্বন্দ্বী থাকতো, এবার দেখাতে পারে 5 জন বা 6 জন হয়েছে। এবং এই একটা প্রথম ধাক্কাটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বিএনপির এই নমিনেশন ফাইনাল নিয়ে প্রচুর পরিমাণে এলাকাগুলোতে উত্তেজনা তৈরি হবে, যার একটা ছোট্ট ঘটনা তো আজকে আমরা দেখলাম। এবং এটা নানা রূপে আসবে, যেটা রুমিন বলছেন যে এটা এনসিপির ব্যাক নানা ধরনের ইকুয়েশন আছে, এটা হতে পারে। ইভেন আমি তো এমনও আশঙ্কা করি যে এই ঝগড়ার মধ্যে আওয়ামী লীগও ঢুকে যেতে পারে, যে ঠিক আছে দুই পক্ষের ঝগড়াতে আমি একটু আগুন দিই, বাতাস লাগাই। এগুলো আমাদের প্রথাগত চরিত্র। তো সুতরাং এবারের নির্বাচনের প্রথম যেই হার্ডেলসটা আমাদেরকে, ওই যে রিলে রেস আমরা একটার পর একটা হার্ডেলস পার করি না, একটা হার্ডেলস হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ গন্ডগোল বা মারামারি বা প্রার্থী সিলেকশন নিয়ে যেটা হবে সেটা। এবং সেটা নিয়ে কিন্তু মানুষ বুঝবে যে, যেমন ধরেন আমি যদি আজকে প্রশ্ন করি, আজকে এখানে যে ঘটনা ঘটেছে সেখানে কি আইনের ব্যত্যয় ঘটেছে? আইন শৃঙ্খলা রক্ষার তো নাহলে আপনারা আজকে সেকেন্ড লিড করলেন কেন? নিশ্চয়ই। তো এটা কি নিয়ে কোনো মামলা হয়েছে? পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? রুমিন নিজে কমপ্লেন করছে তাকে ধাক্কা দিয়েছে, আতাউল্লাহ কমপ্লেন করছে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, আতাউল্লাহ আমাকে বলেছে যে তাকে বেদমভাবে মারা হয়েছে, সে আহত হয়েছে। যেই করুক, প্রতিক্রিয়া করুক আর যেভাবে করুক, এখানে তো এক ধরনের মানে কাজ সামনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের সামনে, সেখানে আরও প্রশাসনিক কর্মকর্তা তাদের সামনে ঘটেছে। এখন আপনি যদি 2 দিন পরে দেখা যায় যে এখানে কোনো মামলাও হয় নাই, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই, এবং এটা আরও বেশি উত্তেজনার দিকে যাচ্ছে, অলরেডি উত্তেজনার দিকে তো যাচ্ছে, পাল্টাপাল্টি বক্তব্য, ধার কত বেশি, ভার কত বেশি, আপনি বুঝতে পারছেন। তাহলে এই যে ইলেকশনে আমরা কিভাবে বুঝবো যে ইলেকশনের দিন যদি কেউ আমার বাক্স নিয়ে যায়, কেউ যদি এসে ধরেন রুমিন ফারহানা তো প্রার্থী, ইলেকশন করবে, আমরা নিজেরাও তো প্রার্থী, আমি যদি আমার কেন্দ্রে যে আমাকে কেউ ধাক্কা দেয়, আমার 2টা কর্মী তো এসে আর আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, পাল্টা ধাক্কি হবে। তখন যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। আমি বারবার বলি, নির্বাচন হয়তো একটা হবে, কিন্তু সেই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, সেই নির্বাচন যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তো আমাদের কোনো লাভ নাই। তাহলে তো আমরা আরেকটা জটিল সংকটের মধ্যে পড়বো। ডে 1 থেকে দেখা যাবে এই নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করব, মামলা হবে, একজন আরেকজনকে মানব না, পার্লামেন্টকে অবৈধ বলবো, পার্লামেন্টকে নানাভাবে আমরা ব্লেমিং করব। সো আজকের ঘটনাটাকে একটা কেস স্টাডি হিসেবে নিয়ে আমার দাবি থাকবে ইলেকশন কমিশনকে নেক্সট টাইমে আপনার যতগুলো শুনানি হবে সেখানে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন। বাইরের লোক ঢুকবে কেন? এতগুলো লোক আসলো কেন? এখানে তো শুধু
মানে ডায়ালগ এবং আপনি কি ডিসকাশন ব্যর্থতা ইলেকশন কমিশনকে ব্যর্থতাই দেখছেন এখানে? অবশ্যই, কারণ ইলেকশন কমিশনে আমরা তো গিয়েছি, আমরা দেখছি আমাদেরকে 5 জনের বেশি ঢুকতে দেয় নাই। আমার সাথে তো আমার অনেক কর্মী বাহিনী গিয়েছিল, তারা তো ঢুকতে পারে নাই। তাহলে আজকে ওখানে শুনানির মধ্যে এতগুলো লোক ঢুকলো কেন? আচ্ছা ব্যারিস্টার আপনি বলেন, এতগুলো লোক ঢুকলো কেন? আমি খুব অবাক হয়েছি, আমি জানি না, আমি তো গেছি 2-3 জন নিয়ে, আমি তো জানি না তাহলে এখানে এতগুলো লোক ঢুকলো কোথা কেন? থেকে আসলো এবং কার উপর ঝাপালো। তো এই জিনিসগুলো তো ইলেকশন কমিশনকে দেখতে আচ্ছা, হবে। আমি একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। আমারকে যে ধাক্কা দেওয়া এনসিপির মতন একটা দল, যাকে আমি স্লাম ডগ বলছিলাম একটু আগে, কেন বলছিলাম? এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর, উনি একজন মহিলা এবং উনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। উনি লিখেছেন, ওনাকে কে ধাক্কা দিবে? উনিও না, অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না। দিস ইজ দেয়ার লেভেল। সো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে।